আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 47তম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। যথারীতি আজকে ছিল 47তম বিসিএস এর 40তম দিন। আজকে আমার পড়াশোনাটা আমি শুরু করেছিলাম বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ দিয়ে। বাংলা ব্যাকরণ আমি পড়লাম প্রিসেপ্টরস ডাইজেস্ট থেকে। তো প্রথমেই আমি বাংলাটা দেখলাম। তো ডাইজেস্টের সুবিধাটা হলো যে এইখানে অল্প পরিসরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই দিয়ে দিয়েছে, খুব সাজানো এবং গোছানো আকারে দিয়েছে। ফলে আপনি যদি এটা পড়েন আপনার প্রস্তুতিটা অনেক বেশি শানিত হবে বা গোছানো হবে। যাই হোক, আজকে আমার পড়াশোনা ছিল শব্দ। দেখুন, বাংলা ব্যাকরণে যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ দখল করে আছে। শব্দ থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে, তাই এটা আমরা একটু গুরুত্ব সহকারে দেখব। আমি মূলত এটা চেষ্টা করেছি যতটুকু সম্ভব পড়ার, এবং দুইটা বই সংমিশ্রণে পড়েছিলাম। প্রথমে পড়লাম ডাইজেস্ট থেকে, পরবর্তীতে এটা হচ্ছে 9-10-এর বই, বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী। এইটা আমি দেখলাম 9-10-এর বই এবং ডাইজেস্ট দুইটার সংমিশ্রণে। তো যাই হোক, প্রথমে শব্দ দেখলাম। শব্দর কাকে বলে বিভিন্ন সংজ্ঞাগুলো দেওয়া ছিল। পরে শব্দের যে শ্রেণী বিভাগ, শব্দের গঠন অনুসারে দুই প্রকার, মৌলিক ও সাধিত। এখন যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না বা আলাদা করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। কিছু উদাহরণ: ঠিক সাধিত শব্দ, যেগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়, ভাঙে আলাদা করা যায়, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। পরবর্তীতে ছিল অর্থানুসারী শব্দের প্রকার, যৌগিক, রূঢ় এবং যৌগরূঢ়। এখানে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এখানে শর্টকাট একটা পদ্ধতি দিয়েছে। দেখুন, শর্টকাট মূল শব্দের অর্থ নতুন শব্দ থাকে। এখানে বোঝাইছে মূল শব্দের অর্থ নতুন শব্দে থাকে, অর্থাৎ নতুন শব্দ যেটা তৈরি হবে সেটা মূল শব্দে থাকবে। একটু উদাহরণ দিই। এখানে ওরা দেখিয়েছে, দেখুন, মিতা যোগ আলী, মিতালি। এখন দেখুন নতুন শব্দ, কিভাবে নতুন শব্দ? মূল শব্দ মিতা, মূল শব্দ হচ্ছে মিতা, এবং নতুন শব্দ মিতালি, বন্ধুত্ব। মিতা হচ্ছে মানে বন্ধুত্ব, এবং মিতালিও বন্ধুত্ব। বন্ধু বন্ধুত্ব দুইটা কিন্তু, বন্ধু বন্ধুত্ব কিন্তু এই যে মিতার সাথে কিন্তু মিতালি মূল শব্দের সাথে যে নতুন শব্দের সংমিশ্রণ রয়েছে। পরবর্তীতে দেখুন, এটা হচ্ছে রূঢ়ি শব্দ, ব্যুৎপত্তিগত ব্যবহারিকগত ভিন্ন। শর্টকাটটা দেখুন, মূল শব্দের অর্থ নতুন শব্দে থাকে না। তো এই দুইটার ডিফারেন্স হচ্ছে এটা। এরপরে যৌগরূঢ় শব্দ। এরপরে দেখলাম শব্দের উৎস, যেটা তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, অর্ধ তৎসম, যে পাঁচটি সেই প্রকারগুলো, এবং আরও কিছু শব্দ। তো মূলত শব্দের যেই মেইন টপিকটা এইখানেই কিন্তু এরা আলোচনা করে দিয়েছে। মূল যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, এবং আমরা যেটা বলি না যে সংজ্ঞাবাচক বা সংজ্ঞা জ্ঞাপক, যেটা সেটা হচ্ছে এইখানেই আলোচনা হয়েছে। প্রথমে যে দুই প্রকার, মৌলিক ও সাধিত, পরবর্তীতে অর্থানুসারে দেখুন 3 প্রকার, এবং উৎস অনুসারে 5 প্রকার। আমরা সবচেয়ে বেশি পরিচিত এই উৎস অনুসারে এটার সাথে। তবে আরেকটা বিষয় যেটা আমি দেখাই, আমি কিন্তু 9-10 বইটাও পড়েছি। এই যে শব্দের শ্রেণী বিভাগ, এই এই ডাইজেস্ট এবং এইটার সংমিশ্রণে 9-10-এর বই এবং ডাইজেস্টের সংমিশ্রণেই পড়লাম শব্দের শ্রেণী বিভাগ। এইখানে হুবহু একই জিনিস যদিও লেখা, তবুও আমি যেহেতু এটা আগেও পড়েছি, এটা একটু রিভিশন করেছিলাম, এটাও একটু দেখলাম, কারণ দুইটার সংমিশ্রণে করতে পারলে অনেক বেশি সুবিধা। দুইটার সংমিশ্রণেই পড়লাম। পরবর্তীতে দেখলাম প্রিমিয়ার থেকে ইংলিশ গ্রামার। এটা থেকে আমি শুধু ইংলিশ গ্রামারটাই দেখছি। আজকে ছিল পার্টিসিপলের কিছু রুলস। দেখুন, এর আগে আমরা জিরান পড়েছি, এখন হচ্ছে পার্টিসিপল। জিরান পার্টিসিপল আমরা সচরাচর বলে থাকি, জিরান এবং পার্টিসিপল। পার্টিসিপল মূলত 3 প্রকার, সেই 3 প্রকারগুলো পড়লাম। এরপরে বিভিন্ন এর ব্যবহার, কিছু রুলস,
রুলসের সাথেও কিছু উদাহরণ, প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে। রুলস এবং সাথে উদাহরণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু পড়া উচিত, কতটুকু স্কিপ করা উচিত। তো রুলসের সাথে যখন আপনি এটা মিলায় পড়বেন তখন এটা বুঝতে পারবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ নোট এখানে দেখুন, রুলসের সাথে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নোটও এরা অ্যাড করে দিয়েছে। ফলশ্রুতিতে আপনি কোনো জিনিস স্কিপ না করে একটা জিনিস বারবার করে পড়বেন। দেখুন এখানে যে নোটটার সাথে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণও আছে, যেমন মাই হবি ইজ রিডিং। হবি ইজ ভেরি রিডিং, এটি একটি ইনকারেক্ট বাক্য, তাই রিডিং এখানে জিরান্ড। দেখেন মানে জিরান্ড পার্টিসিপল কীভাবে কোনটা হয় সব বিষয় কিন্তু বলা আছে। তো এইটা হচ্ছে জিরান্ড। আমি এর আগে পড়েছিলাম জিরান্ড চেনার কিছু উপায়, সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে থাকে জিরান্ড, অবজেক্ট হিসাবে জিরান্ড থাকে। তো এটা কিন্তু অবজেক্ট হিসাবে আছে, তাই এটা কিন্তু জিরান্ড। তো এরকম কিছু টেকনিক। এরপরে দেখুন লিস্ট অফ লিঙ্কিং ভার্ব, কিছু শব্দ আর কি, লিঙ্কিং ভার্বগুলো একটু দেখলাম। পরে অ্যাডজেক্টিভের কিছু রুলস, পরে রুলস 4, রুলসের সাথে উদাহরণ, রুলসের সাথে মিলিয়ে উদাহরণগুলো পড়লে অনেক বেশি সুবিধা হয়। পরে রুলস 5। তো এই ছিল আজকে পার্টিসিপলের প্রথমে কিছু আলোচনা, পরবর্তীতে কিছু রুলস, অর্থাৎ রুলস এবং আলোচনার মাধ্যমেই তারা পার্টিসিপলের বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আমি কি করলাম যে পড়ার সাথে কিন্তু রুলসগুলো একটু রুলসের সাথে লাল কালি দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়েছি এবং প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস যদি করা যায় তাহলে কিন্তু ইংলিশটা ভালো করা সম্ভব। এটা ছিল আজকের প্রিমিয়ার ইংলিশ গ্রামার থেকে। গ্রামারটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব দ্রুতই, পরীক্ষা তো চলেই আসলো এবং বারবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ কোচিংয়ে বা বিভিন্ন অনলাইন অ্যাপসে পরীক্ষা দিলে অনেক ভালো করা যায়। পরবর্তীতে দেখলাম সাধারণ জ্ঞান, মিহির স্যারের মিহির জিকে। এটা এর আগেও আমি দেখেছিলাম, অনেক ভালো একটা বই। স্যার কিন্তু প্রত্যেক বছরই তার প্রচুর পরিমাণে কমন আসে বই থেকে, কমপক্ষে 50+ আপনি কমন পাবেন। দেখুন 45 বিসিএসেও কিন্তু 68+ মতো কমন ছিল। এখানে কিন্তু পেজ উল্লেখ করে দিয়েছে বাজারের অন্যতম সেরা একটা বই। এই কথা আমি অনেকবারই যদিও বলেছি, আর এক কথা বারবার না বলি। আজকে হচ্ছে বিগত বছরের কিছু প্রশ্ন পড়লাম। মূলত এটা হচ্ছে চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বিষয়গুলো তারই বিগত বছরের প্রশ্ন থেকে আমি কিছু প্র্যাকটিস করলাম। দেখুন যেটা বিসিএসে এসেছিল সেটা কিন্তু আমি আলাদা করে দাগিয়ে রেখেছি, এটা 37তম বিসিএসে এসেছিল। এরপরে আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যেই প্রশ্নগুলো সেগুলো দেখলাম, প্রত্যেকটাই আমি প্র্যাকটিস করার চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক স্তম্ভগুলো পড়লাম। এরপরে জাতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, যেটা আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় দেখুন 16 ডিসেম্বর 1972, উদ্বোধন হচ্ছে 16 ডিসেম্বর 1982, 10 বছর পর। স্থাপত্য সৈয়দ মইনুল হোসেন, উচ্চতা 46.5 বা 150 ফুট। এই দুইটাই মনে রাখতে হবে। আমি এভাবে মনে রাখি যে 46.5 যদি বেশি হয় তাহলে হচ্ছে বেশি বলতে কি মানে 150, সংখ্যা যদি বেশি হয় তাহলে 0.5 থাকবে না। এভাবে মনে রাখি, কয়েকবার পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। তো দুইটাই মনে রাখতে হবে যেটা আসে পরীক্ষায়। এরপরে ফলক, সমৃদ্ধ প্রয়াস, আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য, যে 7টি পর্যায়কে বোঝানো হয়েছে এটা মনে রাখা সহজ। 52, 54, 56, 62, 66, 69 এবং 71। পরবর্তীতে জাগ্রত চৌরঙ্গী, রায়ের বাজার বধ্যভূমি খুব পরিচিত। অপরিজেয় বাংলা, মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে কিন্তু 42তম বিসিএসে প্রশ্ন এসেছিল যে কোথায় অবস্থিত এবং কত সালে এটা প্রতিষ্ঠিত। 1996 সালে ঢাকার সেগুনবাগিচায়, তবে এটা কিন্তু বর্তমানে সরিয়ে দিয়েছে ঢাকার আগারগাঁয়ে। বিজয় নিকেতন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ দিবস, আসলে মুক্তিযুদ্ধ তো আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের যে ইতিহাসের সাথে জড়িত। এরপরে ঘাতক দালাল কমিটি, পরবর্তীতে বঙ্গবন্ধু বিষয়ে কিছু ছিল। পরে চলে গেলাম সংবিধানের কিছু জাস্ট মৌলিক বিষয়গুলো যতটুকু আছে ওটা পড়লাম।
তো আজকে এই পর্যন্তই পড়েছি। মোটামুটি 10 পেজের মতো পড়া হয়েছে, 26 থেকে 36। তো এটা ছিল আজকের জিকে রিভিশন। এটা আমার রিভিশন পার্ট চলছে। পরবর্তীতে ম্যাথ দেখলাম হচ্ছে আশরাফুল স্যারের ককটেল প্রিলি বই থেকে। দেখুন এটা কিন্তু অনেক ভালো একটা বই। বর্তমানে যারা প্রিলি পাস করে রিটেন দিয়েছে তারাও কিন্তু রিটেনের জন্য এই ককটেল বইটা পড়ে। আমার পরিচিত কয়েকজন বড় ভাই যারা অলরেডি 46, 45 দুইটা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেছে, তারাও বলেছে যে তারাও 45 রিটেনের সময় এই ককটেল রিটেন বই পড়েছে এবং 46-এর রিটেনেও এই বই থেকেই পড়বে। তো আমরা যদি প্রথমেই এই বইয়ের প্রিলিটা করে ফেলি তাহলে রিটেনটাও আমাদের বুঝতে বা পারতে সুবিধা হবে, মানে অঙ্কগুলো পারলে সুবিধা হবে। কারণ লেখকে একই, যেহেতু লেখক তাহলে তার কনসেপ্টটাও একই রকমের। ফলে আপনি যেটা প্রিলির জন্য যেটা করবেন সেটা যদি সেই একই লেখকের যদি রিটেনের জন্য করেন তাহলে কিন্তু আপনার বুঝতে অনেক সুবিধা হবে, অর্থাৎ দুইটার কানেকশনটা ভালো পাবেন, ফলে আপনার মনেও থাকবে ভালো। যাই হোক, আমি লাভ ক্ষতি চ্যাপ্টারে আছি, প্রফিট এবং লস। প্রথমেই কিন্তু কোন কোন চ্যাপ্টার থেকে, টপিক থেকে, টাইপ থেকে প্রশ্ন এসেছে এটা বলে দিয়েছে। পরবর্তীতে কিছু তথ্য, এরপরে টাইপ 1 সবগুলো ম্যাথ করেছি। এখানে একটা বিষয় মনে রাখবেন যে যা চাইবে তা শেষে থাকবে। এটার আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন এখানে কি চেয়েছে, এখানে যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, তার মানে কি যে লাভ চেয়েছে, তাহলে লাভ থাকবে ডানে অর্থাৎ শেষে। তো এই ম্যাথগুলো আমি আরও ডিটেল আমি দেখিয়ে দেব। পরবর্তীতে টাইপ 2 করলাম। টাইপ 2 ছিল নির্দিষ্ট পরিমাণ টাকায় ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা সাপেক্ষ লাভ ক্ষতি। মূলত লাভ ক্ষতির অঙ্ক। বিগত বছরের পরে বিভিন্ন অঙ্কগুলো করলাম। দেখুন এই পর্যন্ত করছি টাইপ 1 এবং টাইপ 2 এবং সেলফ প্র্যাকটিস। এই যে হচ্ছে ম্যাথগুলো দেখুন। ম্যাথ লাভ ক্ষতি টাইপ 1, সূত্রটা হচ্ছে লাভ ক্ষতি লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। একটা জিনিস মনে রাখবেন, লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে পারলেই ইনশাল্লাহ এই টাইপের ম্যাথ আপনারা খুব অনায়াসে পেরে যাবেন। 1, 2, 3 কিন্তু প্রথমে আমি পারিনি, স্বাভাবিক, প্রথম 1-2 বার ভুল হলে সেটা কেটে দিয়ে আবার করেছি। মূলত হচ্ছে অঙ্কগুলো করাই হচ্ছে আসল, আপনার প্র্যাকটিসটাই হচ্ছে মূল। 4, 5, 6, 7, 8, 9, 10 যতগুলো আছে সবই করলাম। পরবর্তীতে টাইপ 2 এর অঙ্কগুলো করলাম। বারবার করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অঙ্কগুলো মাথায় গেঁথে যাবে। পরে সেলফ প্র্যাকটিসগুলো করেছি। এই যে সেলফ প্র্যাকটিসগুলো দেখছেন এগুলো করলাম 15, 16, 17 এবং 18 সেলফ প্র্যাকটিস সবগুলো করে দিয়েছি। তো এই ছিল আজকের ম্যাথ। তো এই বইটা আসলে খুব ভালো একটা বই প্রিলির জন্য এবং রিটেনের জন্য, অর্থাৎ মানে রিটেনের যেই এডিশন সেটাও দুইটাই খুবই ভালো বই। ফলশ্রুতিতে প্রিলির জন্য যদি এই বইটা করা হয় তাহলে রিটেনে আপনার ম্যাথ করতে অনেক সুবিধা হবে। অনেকে খাই রুলস পড়ে, কিন্তু আপনি আবার রিটেনে যাওয়া যদি আপনার আশরাফুল ককটেল পড়তে হয় তাহলে প্রথম অবস্থায় আপনি প্রিলির জন্য এইটাই পড়লেন, তাহলে একই লেখক হইলে তার কনসেপ্টটা আপনি খুব ভালো গ্র্যাপ করতে পারবেন, অর্থাৎ খুব দ্রুতই আয়ত্ত করতে পারবেন। তো এই ছিল আজকে সারাদিনের পড়াশোনা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।